আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছো? আমি তোমাদের সাথে আছি আলী হোসেন সৌরভ। আজকে আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আমরা শুরু করব। গত ক্লাসে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর দেখেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে আইসোটোপের শতকরা হার থেকে গড় আপেক্ষিক ভর নির্ণয়। ওই যে তোমাদের কি মনে আছে যে আমি বলেছিলাম যে ওই যে আমরা যেটা বলি আর কি, ক্লোরিনের ভর হচ্ছে কত 35.5, তারপর হচ্ছে কপার 63.5। এখন এই 35.5 63.5 কিভাবে আসলো, এই আপেক্ষিক পারমাণবিক ভরটা কিভাবে আসলো, এটা কিভাবে আসলো আমরা সেটাই এখন নির্ণয় করব আর কি, নির্ণয় করতে শিখবো। ওকে, খাতা কলম নিয়ে বসে যাও, চলো আমরা শুরু করে দিই। ওকে, দেখো, আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। এর মানে হচ্ছে যে ধরো প্রকৃতিতে, যেমন ধরো আমরা ক্লোরিনের ক্ষেত্রে দুইটা আইসোটোপ পাই। ক্লোরিনের ক্ষেত্রে কয়টা? একটা হচ্ছে কত, ক্লোরিন 35, আর একটা হচ্ছে ক্লোরিন 37। ওকে, এই দুইটা আইসোটোপ পাই। এখন প্রকৃতিতে এর পার্সেন্টেজ দেওয়া আছে যে কোনটা কত পার্সেন্ট পাওয়া যায়, সেই পার্সেন্টেজ থেকে আমরা এর গড় একটা আপেক্ষিক ভর নির্ণয় করব। ওকে, যেমন তোমাকে প্রশ্নতে দেওয়া থাকবে, কিভাবে প্রশ্নতে দেওয়া থাকবে যে প্রকৃতিতে ক্লোরিন 35 এর পরিমাণ 75%। তাহলে ক্লোরিনের দুইটা পাওয়া যায়, তাহলে বাকি আরেকটা হচ্ছে ক্লোরিন 37, এর পরিমাণ হচ্ছে তোমার কত থাকে, 25%। এখন এই তোমাকে কোশ্চেন দেওয়া থাকবে, এখন এখান থেকে বলবে যে যে এই ক্লোরিনের গড় আপেক্ষিক ভর নির্ণয় করো। এখন তুমি কি করবে একটু খেয়াল করো, আমাকে এই প্রশ্ন দেওয়া আছে, এখন আমি সূত্র ইউজ করব। একটা সূত্র কি একটু খেয়াল করো, সূত্রটা হচ্ছে এভাবে। দেখো এখানে কিন্তু আইসোটোপ দুইটা আছে, সেজন্য আমরা দুইটা দিয়ে করতেছি। যদি এক দুইয়ের অধিক থাকে তখন আবার একই সিস্টেমে করবা। কি করবা, প্রথমে গড় আপেক্ষিক ভর বা গড় আপেক্ষিক ভর সমান সমান, ধরো ক্লোরিন এর পরিমাণ, এই ক্লোরিনের যেই ভরটা আছে এই আইসোটোপটার ভর, আইসোটোপের ভর ধরো এটা আমি ধরলাম পি। ওকে, আইসোটোপের ভর ইনটু কত পার্সেন্ট আছে, এটা ধরলাম এন। ওকে, তাহলে লিখিও ক্লোরিন আইসোটোপ এটা আছে পি ইনটু এন প্লাস পরবর্তীটার এর ভরকে ধরলাম ধরো কিউ, ধরো কিউ ইনটু এর কত পার্সেন্ট আছে 25। এখন এর যদি আরো আইসোটোপ থাকে তাও আরো আইসোটোপ সামনে এভাবেই লিখবো, অর্থাৎ যে আইসোটোপ থাকবে সেই আইসোটোপটার ভর এবং তার পার্সেন্টেজটা তার সাথে তার পরবর্তী যে আইসোটোপটা আছে সেটার ভর এবং তার পার্সেন্টেজ এই দুইটা যোগ করব। ওকে, ধরো এটা এম ধরলাম, এম ধরি, মানে কত পার্সেন্ট আছে সেটা এম ধরলাম, ডিভাইডেড বাই 100। ক্লিয়ার? এখন আসো তো এই সূত্র দিয়ে এখন ম্যাথটা একটু করে ফেলাম, দেখো কত আসে, চলো করি। এর মান কত, এর মান 35 ইনটু এন এর মান কত, কত পার্সেন্ট 75%, যোগ বাকি থাকে কত কিউ, কিউ হচ্ছে 37 ইনটু কত পার্সেন্ট আছে 25%, ডিভাইডেড বাই 100। ক্যালকুলেটরে বসালে তুমি রেজাল্ট পাবা হচ্ছে 35.5। এইটাই হচ্ছে ক্লোরিনের আপেক্ষিক গড়। বুঝতে পারছি? তাহলে আমরা ওই যে পড়ি যে ক্লোরিনের ভর 35.5, এটা কিন্তু ক্লোরিনের ভর না, ক্লোরিনের আপেক্ষিক ভরটা আমরা পড়তেছি। ক্লোরিনের আপেক্ষিক ভর কত, 35.5। ক্লিয়ার? ওকে, নেক্সট টপিক। এখন ধরো তোমাকে বললো কি, তোমাকে আপেক্ষিক ভর দিয়ে দিল। এখন তোমাকে বললো যে তুমি আপেক্ষিক ভর থেকে প্রকৃতিতে এর যে আইসোটোপ গুলা সেটা কোনটা কত পরিমাণে আছে।
ফর এক্সাম্পল আমরা একটু ধরো ক্লোরিন তো করলাম, আরেকটা ধরো কি কপার, কপার দিয়ে দেখাইছিলাম। কপার ধরো কত, কপার হচ্ছে 63.5। এই কপারের আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর দেওয়া আছে। এখন বলছে যে প্রকৃতিতে কপার যে আইসোটোপ আছে সেটা কত কত পার্সেন্ট আছে। ওকে, এখন আমরা জানি কি, আমরা জানি যে কপারের দুইটা আইসোটোপ থাকে। কপারের দুইটি আইসোটোপ, একটা হচ্ছে কি কপার 63 ও কপার 65, কপার 65 দেওয়া আছে। এখন তোমার কোশ্চেন হলো যে এই কপার 65, 63 আর কপার 65 এটা প্রকৃতিতে কত পার্সেন্ট আছে তোমাকে সেটা নির্ণয় করতে হবে। সেম একই ভাবে আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করব, আর অন্য কিছু না। সরি, এটা কপার হবে, কপার, কপারের দুইটি আইসোটোপ আছে। ওকে, এখন একটু চলো তাহলে আমরা বের করি, একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও, অন্যগুলোরও দিতে পারে। ধরো কপার 63 আর হচ্ছে কপার 65। ওকে, এখন ধরো টোটাল কত, এই দুইটাই তো কপারের আইসোটোপ কয়টা, দুইটা, একটা হচ্ছে কপার 63 আর একটা হচ্ছে কপার 65। এই দুইটা মিলিয়ে তো হবে হচ্ছে 100 নাকি, 100%, মানে 100%ই হবে, হয় এটা একটু বেশি হবে, হয় এটা একটু কম হবে। তো এখন যদি ধরো আমি এটাকে যদি ধরো এক্স ধরি, এটা এক্স, এটা X% আছে প্রকৃতিতে, তাহলে বাকিটা আছে কত পার্সেন্ট, এই 100 মাইনাস এক্স, 100 মাইনাস X%। বুঝতে পারছি, ক্লিয়ার? এখন নির্ণয় করো ওই সূত্র আগেরটাই, আপেক্ষিক গড় পারমাণবিক ভর, মানবিক ভর সমান সমান কি, ধরো এটা আছে কত পার্সেন্ট, X%, আর এটার ভর কত 63, তাহলে 63 ইন্টু এক্স। তারপর এটা খেয়াল করো, এটা আছে কত পার্সেন্ট, 100 মাইনাস এক্স প্লাস 100 মাইনাস এক্স পার্সেন্ট। ওকে, সরি 100 মাইনাস X% ইন্টু এটার ভর কত, এই আইসোটোপটার ভর হচ্ছে 65, লিখো 65 ডিভাইডেড বাই 100। ক্লিয়ার? এখন একটু ক্যালকুলেশন করো, আর কিছু প্রয়োজন, ও সরি, আপেক্ষিক পারমাণবিক ভর তো দেওয়া আছে কত, 63.5, 63.5 100, আর এখানে হচ্ছে 63x প্লাস এটা দিয়ে এটারে গুণ করো 6500 মাইনাস কত 65x। ওকে, তারপর একটু খেয়াল করো 63.5 সমান সমান 100, উপরে আছে কত, এখন একটু খেয়াল করো, এটা হচ্ছে 63x আর এখানে হচ্ছে মাইনাস 65x। তার মানে কি, আমি যদি মাইনাস 65x থেকে যদি 63x চলে যায় তাহলে কয়টা x থাকবে, আর দুইটা x থাকবে, তাহলে দেখো 6500 মাইনাস 2x, নাকি বল লিখলাম নাকি সঠিক? ওকে, এখন এবার কোন আড়াআড়ি গুণ করো, এই আড়াআড়ি, এই আড়াআড়ি, এটা নিচে যদি 1 থাকে তাহলে গুণ করো কত আসে, কোন কত হবে, দেখো 100 দিয়ে যদি গুণ করো 6350 ইকুয়াল 6500 মাইনাস 2x, এটাই তো আসবে নাকি, হ্যাঁ এটাই আসার কথা। এখন একটু কাজ করো, এটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে 2x সমান সমান 6500 মাইনাস 6350, তাহলে 2x সমান সমান কত থাকে, 500 থেকে 350 গেলে কত থাকে, ধরো 6350 থেকে 500 গেলে থাকে হচ্ছে 150, তাহলে x সমান সমান 150 ডিভাইডেড বাই 2, তাহলে x এর মান দাঁড়ালো কত, x এর মান দাঁড়ালো হচ্ছে তোমার 75।
ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এক্স কে, এই যে এক্স এর মানটা বের করছি, এই এক্সটা কি, এই এক্সটাই হচ্ছে তোমার এই কপার 63। তার মানে প্রকৃতিতে কপার আছে কত পার্সেন্ট? এই যে কপার আছে হচ্ছে তোমার 75%। তারপরে এখন দেখো তাহলে কপার 65 আছে কত, এবার বসাও 100 মাইনাস 75, তাহলে কত থাকে? 25%। ক্লিয়ার? কোনো সমস্যা? সমস্যা হওয়ার কথা না, একটু ভালো করে মনোযোগ দিলে অবশ্যই পারবা, ঠিক আছে? এরকম ভাবে তোমার যদি যে সকল ম্যাথ গুলা দেবে তুমি চোখের নিমিষে এগুলোকে সলভ করে নিতে পারবা। ওকে, এখন আমরা একটু নেক্সট টপিক কি আছে সেটা আমরা চলে যাই। আণবিক ভর নির্ণয়। কি ভর? আণবিক ভর, খুব গুরুত্বপূর্ণ একদম। ধরো তুমি যতই সায়েন্সে পড়ো, তাহলে উপরের দিকে যত উঠতে থাকবা তোমাকে আণবিক ভর তোমার লাগবে, মাস্ট। ধরো এটা হচ্ছে প্রধান খাবার, ওকে? সায়েন্টিস্টদের প্রধান খাবার হচ্ছে কি? আণবিক ভর নির্ণয়। এটা তোমরা যদি তোমরা রাসায়নিক বিজ্ঞান ধরো পরে করবা, ওকে? তো আণবিক ভর, আণবিক ভর নির্ণয়। আণবিক ভরটা কি একটু খেয়াল করো। যেমন ধরো কতগুলো আমি যৌগ দেই, সাপোজলি ধরো কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে ধরো সালফিউরিক অ্যাসিড, তারপরে ধরো কার্বনিক অ্যাসিড, তারপরে ধরো HCl ক্লোরিক অ্যাসিড, তারপরে ধরো অ্যামোনিয়াম। এই কটা দিলেই তোমরা পারবা বাকিটা। এখন এই আণবিক ভর নির্ণয়ের জন্য তোমাকে জানতে হবে যে এই মৌলগুলার ভর, পারমাণবিক ভরটা তোমাকে মুখস্থ করে নিতে হবে। কোত্থেকে? আমরা ওই যে ফ্লোচার্ট থেকে, বা আমরা চতুর্থ অধ্যায়ে টেকনিক দিয়ে পড়বো, তারপরও তোমাকে বেসিক যেগুলো ওগুলো প্রয়োজন আছে 30টা পর্যন্ত পারমাণবিক ভর সবাই মুখস্থ করে নিবা। এখন সেক্ষেত্রে আমাকে মানে আমার আণবিক ভর নির্ণয় করার জন্য আমার সেই পারমাণবিক ভরগুলা লাগবে। ওকে, একটু খেয়াল করো, এটার জন্য আমি আণবিক ভর নির্ণয় করব। বলতো কার্বনের ভর কত? কার্বনের ভর হচ্ছে তোমার 12। ওকে, 12, এটা শেষ। এখন দেখো অল্পর আর একটা পরমাণু, এটা হচ্ছে অক্সিজেন পরমাণু। এটা হচ্ছে কার্বন পরমাণু ছিল, এখন আসছে অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে। এখন প্লাস অক্সিজেন পরমাণুর ভর কত? অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16 ইনটু পরমাণু কয়টা? 2টা, তার মানে 2 দিয়ে গুণ। ক্লিয়ার? তাহলে তার টোটাল ভর কত হবে? 12, 16 দুগুণ 32, 32 আর 12 কত? 44। বুঝতে পারছি? এটা হচ্ছে কি তার আণবিক ভর। ওকে ওকে, সেম ভাবে প্রসেসে সালফিউরিক অ্যাসিডের বের করো। কত? 2, সরি হাইড্রোজেনের 2 না, মানে হাইড্রোজেনের তো 1, হাইড্রোজেনের 1 ইনটু হাইড্রোজেনের পরমাণু কয়টা? 2টা, তার মানে 2 প্লাস সালফারের ভর কত? সালফারের ভর হচ্ছে তোমার সালফার 16, 16 দুগুণ 32 ইনটু সালফারের পরমাণু কয়টা আছে? একটা, তার মানে 1 প্লাস তারপর অক্সিজেনের ভর কত? অক্সিজেনের ভর হচ্ছে 16 ইনটু কত এর পরমাণু আছে কত? পরমাণু সংখ্যা হচ্ছে 4, তাহলে 4 দিয়ে গুণ। তাহলে টোটাল তুমি যদি ক্যালকুলেট করো দেন আসবে কত? 98 গ্রাম পার মোল। ওকে, তারপরে এটার ক্ষেত্রে হাইড্রোজেনের 1 ইনটু 2 প্লাস কার্বনের কত? কার্বনের 12 ভর, 12 ইনটু কার্বনের পরমাণু সংখ্যা কত? একটা, প্লাস অক্সিজেনের হচ্ছে 16 ইনটু 3 সমান সমান কত আসে দেখো একটু? 2, 12, 14 প্লাস 3, 6, 18, 8 হাতে 1, 3 একে 3 আর 4, 48 আর 4 কত? কত? 52, 62 নাকি? 62 তো হওয়ার কথা। 62। তারপর একটু দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে এর আণবিক ভর কত? আণবিক ভর হাইড্রোজেনের কত? 1 ইনটু এর পরমাণু কয়টা? একটা, 1 প্লাস ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত? 35.5, তাহলে তার টোটাল আণবিক ভর কত? 36.5। অ্যামোনিয়া নাইট্রোজেন 14 ইনটু
নাইট্রোজেন কত 14, আর হাইড্রোজেন সরি এর পরমাণু আছে একটা, এক দিয়ে গুণ দিলেও হয় না দিলেও হয়। আর হাইড্রোজেনের ভর কত 1 ইনটু হাইড্রোজেন হচ্ছে 4টা, তাহলে কত দাঁড়ায় 14 আর 4 কত 18। ক্লিয়ার? এই ছিল হচ্ছে আমাদের যত ম্যাথমেটিক্যাল টার্ম থেকে শুরু করে যাবতীয় ডিটেলস গুলা হচ্ছে এই আমাদের তৃতীয় বা পদার্থের গঠন অধ্যায়ে। ওকে, মুছে ফেললাম। ওকে, এবার আমরা চলো একটু থিওরি নিয়ে আলোচনা করব। থিওরি, এবার অবশ্য থিওরির ভিতরে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, আমরা তো আইসোটোপ পড়লাম, বা তেজস্ক্রিয় আইসোটোপ কি? তেজস্ক্রিয় আইসোটোপ, সরি একটু খেয়াল করো তেজস্ক্রিয় আইসোটোপটা কি। আমরা তো আইসোটোপ জানি, আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু তাদের ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। এখন আইসোটোপ হচ্ছে কিছু কিছু আইসোটোপ কি কয়, তাদের নিউক্লিয়াস যেটা, তাদের নিউক্লিয়াসটা স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়, ভেঙে গিয়ে তারা আলফা বিটা গামা রশ্মি ইত্যাদি এগুলো নির্গত করে। ওই সকল মৌলগুলোকে বলা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ, বা যে সকল আইসোটোপ স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে আলফা বিটা গামা রশ্মি নির্গত করে, তাদের তেজস্ক্রিয় আইসোটোপ বলে। তেজস্ক্রিয় আইসোটোপ বলে। ওকে, এখন আসো এই আমরা এগুলা ব্যবহার কোথায় করি। কালকে আমরা গত ক্লাসে একটা ব্যবহার পড়েছিলাম যে পারমাণবিক বোমার ক্ষেত্রে আমি ব্যবহার করেছিলাম না, আমার খুব বানায় টানায় ফেললো না আবার, দেখা গেছে যে কি ইউরেনিয়াম 35, এটা কি ইউরেনিয়াম 238, এগুলার ব্যবহার আমরা করেছিলাম। এখন আমরা ধ্বংসাত্মক দিকে না যাই, চলো আমরা একটু আমাদের বাস্তবিক জীবনে আমরা কোন কোন কাজে আমরা এগুলা ইউজ করি, এই আইসোটোপ গুলো আমরা ইউজ করি, তার একটা সহজ কোন মাধ্যম গুলো একটু আমরা দেখি। চলো আইসোটোপ গুলার, ধরো চিকিৎসা ক্ষেত্রে, কি ক্ষেত্রে? চিকিৎসা ক্ষেত্রে কোথায় ইউজ করি? চিকিৎসা ক্ষেত্রে ধরো রোগ নির্ণয়ের ক্ষেত্রে টেকনিশিয়ান, 99, এই যে মৌলটা, এটা আমরা রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করি। এ কি করে একটু খেয়াল করো, ধরো আমার শরীরের কোনো জায়গা আক্রান্ত হয়েছে, এখন ওই আক্রান্ত অঞ্চলের আমার একটা ফুললি একটা 3D বা কি বলে স্পষ্ট একটা ছবি প্রয়োজন এর ভিতর থেকে। তখন কি হয়, ডক্টর ইনজেকশন দিয়ে এই টেকনিশিয়ামকে ইনজেক্ট করে আমাদের ব্লাডের ভিতর দিয়ে। তো কি হয়, ধরো এই আমাদের হচ্ছে ধরো ধমনী বা এর ভিতর দিয়ে একে ইনজেক্ট করে। ওকে, একে ইনজেক্ট করলে কি হয়, ওই যে সেই ক্ষতস্থানের দিকে যায় সে কিন্তু ধরো তোমার রেডিয়েশন করে বা এর স্বতঃস্ফূর্ত ভাবে ভাঙতে থাকে বা রেডিয়েট করতে থাকে। তো কি হয়, এদিক থেকে সে ওই যে আলফা কণাগুলো এভাবে বের করে দেয়, বুঝতে পারছি, ভিতর থেকে বের করে দেয়। তখন যখনই আলফা কণাগুলো বের করে দেয়, ওই আমাদের যে ডিভাইস এই আলফা কণাগুলোকে কালেক্ট করে ওই স্থানটা, ধরো আমার এই স্থানটার আমার ক্ষতটা বা এই অঞ্চলের আমার একটা ফটোগ্রাফিক চিত্র আমার লাগবে, এই অঞ্চলটার সে ডিটেক্ট করে। ভাই ভালো কথা, ডিটেক্ট তো করলো, তারপরে এখন এই যে আইসোটোপটা ঢুকাইলেন, এটা যাইবে কই? এটা কি হবে, এই পুরোটাই রক্তের ভিতর থেকে সে রেডিয়েট করে বের হয়ে যাবে। আর টেকনিশিয়ানের তোমার
রেডিয়েশন খুব বেশি হয়, এ খুব দ্রুত ভাবে ভেঙে যেতে পারে, ভেঙে যেতে সে বের হয়ে চলে যাবে বা রেডিয়েট করে চলে যাবে, ভেঙে একদম টোটালি সেপারেট হয়ে যাবে। বুঝতে পারছো? এই হচ্ছে ধরো টেকনিশিয়ামের ব্যবহার হচ্ছে আমাদের চিকিৎসার রোগ নির্ণয়ের ক্ষেত্রে, কি রোগটা হয়েছে এই জায়গায় সেটা আমরা নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখন চলো আমরা রোগ নির্ণয় করলাম, এখন নিরাময়ের ক্ষেত্রে কি কি ব্যবহার করব? নিরাময়ের ক্ষেত্রে আমরা অনেক কিছুই ব্যবহার করি। যেমন ধরো আয়োডিন 131 থাইরয়েড রোগের জন্য, রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে তোমার কোবাল্ট 60, কোবাল্ট 60 আমরা ক্যান্সারের জন্য ব্যবহার করি, ক্যান্সার হলে ব্যবহার বা ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য। ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য ব্যবহার করি। তারপরে আমাদের চিকিৎসা ক্ষেত্রে, যেমন ধরো চিকিৎসা ক্ষেত্রে আমাদের ব্যবহার গুলো হচ্ছে কি, আমরা এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে আমরা কৃষি জমিতে, কৃষি জমিতে কি পরিমাণ নাইট্রোজেন আছে, কি পরিমাণ ফসফরাস আছে ইত্যাদি এগুলো নির্ণয় করে আমরা সেখানে প্রয়োজন অনুযায়ী আমরা মেডিসিন ইউজ করতে পারি বা সার টার ইত্যাদি বা ফার্টিলাইজার গুলো ইউজ করতে পারি। ওকে ওকে, এই ছিল হচ্ছে, ও আরেকটা গুরুত্বপূর্ণ ইউজেস রয়ে গেছে, সেটা হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ গত ক্লাসে আমি যদিও আলোচনা করেছিলাম বিদ্যুৎ বা বিদ্যুৎ উৎপাদনে, বিদ্যুৎ উৎপাদনে বিদ্যুৎ উৎপাদনে কিভাবে, ওই যে আমরা ইউরেনিয়াম ব্যবহার করতে পারি, তেজস্ক্রিয় আইসোটোপ ইউরেনিয়াম 9235। এটা কি করবে এই বিক্রিয়াটা, এটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া দিবে, নিউক্লিয়ার নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া দেবে। এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া দিয়ে সে এই যে ভেঙে সে প্রচুর পরিমাণ হিট উৎপন্ন করবে, ওই হিটের মাধ্যমে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারবো হিটকে ব্যবহার করে। আর এই রিঅ্যাকশনটা হচ্ছে তোমার চেইন রিঅ্যাকশন, এটাকে বলা হচ্ছে চেইন রিঅ্যাকশন, চেইন রিঅ্যাকশন, চেইন রিঅ্যাকশন। চেইন রিঅ্যাকশনটা কি? চেইন রিঅ্যাকশনটা হচ্ছে সোজা কথা, যে চেইনের মতো বুঝতে পারো, ধরো এই যে চেইন, একটা চেইন কি করে আরেকটা করার সাথে লাগানো থাকে, এখন তুমি যত দূর পর্যন্ত নিতে চাও সেভাবে সে যাইতেই যাইতেই থাকবে। তো মূলত এখানে কি হয়, ইউরেনিয়ামকে মূলত তোমার ভাঙায় হচ্ছে একটা নিউট্রন দিয়ে। আমি যদি একটু দেখাই, ধরো এই ইউরেনিয়ামকে ব্যবহার করে কিভাবে একটু খেয়াল করো। এই ইউরেনিয়ামকে পারমাণবিক চুল্লিতে দেওয়ার পরে